আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আগামী 31শে মে শনিবার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু। তো এর আগের একটা ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনাদের ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের উপরে একটা সাজেশন বানিয়েছিলাম, যেটা আপনাদের জন্য অনেক কার্যকরী একটা সাজেশন হতে পারে, আপনি যে বিভাগ থেকেই পরীক্ষা দেন না কেন। আর আজকের এই ভিডিওতে যেহেতু পরীক্ষার একদিন বাকি আছে, 2 রাত বাকি আছে, তো এই ভিডিওতে আমি কমপ্লিট একটা সাজেশন দিব বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপরে। তো আশা করা যায় ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের অনেক কিছু কমন থাকবে, প্রত্যেকটা টপিক থেকে আপনারা কমন পাবেন। আমি চেষ্টা করব যে এইখানে ব্যাখ্যা দেওয়ার দরকার ওইখানে আমি ব্যাখ্যা সহ আপনাদের বোঝানোর জন্য। তো সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। তো প্রথমেই আমাদের বাংলার অংশটা, এখানে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, অনুষ্ঠানে ভদ্রলোকের স্ত্রীদের আচরণ কেমন ছিল? এটা হচ্ছে অ্যান্সার হবে খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল তারা। 2 নাম্বার, খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? ধলা মিয়া। নতুবা এটা কোন পদ? এটা হচ্ছে অব্যয় পদ। নতুবা হচ্ছে অব্যয় পদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নাম্বার, নিচের কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়, মানে কোনটাতে অপপ্রয়োগ হয় না? এটা হচ্ছে সাম্প্রতিক। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? এটা হচ্ছে অনতি বৃহৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন কোন জেলে বন্দি অবস্থায়? ঢাকা সেন্ট্রাল জেলে। এইটা আসবে না, এটা আপনারা বুঝতেই পারেন, এই রিলেটেড প্রশ্ন হওয়ার পসিবিলিটি নাই। তো এরপরের প্রশ্ন হচ্ছে 8 নাম্বার, ফেব্রুয়ারি 1969 কবিতায় কাদের রক্তের বুদবুদ ওঠে? এটা হচ্ছে শহীদদের। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, ইনি কি নবাব না ফকির? কে কাকে উদ্দেশ্য করে বলেছে? এটা হচ্ছে ক্লাইভ মির্জাফরকে বলেছিল। 9 নাম্বার প্রশ্ন, এত তোষামোদ করেও চাকরি পেলাম না, এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। আমরা জানি গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল, জটিল এবং যৌগিক। মাঝখানে যদি অথবা এবং এইসব যুক্ত থাকে তাহলে কিন্তু এটা যৌগিক হয়। আর যৌগিক বাক্য এবং জটিল বাক্যে কিন্তু ক্লজ মানে বাক্যাংশ কিন্তু 2টা থাকে। তো খুব সহজেই কিন্তু বোঝার উপায় আছে। এটা যেহেতু এক সেন্টেন্স, এটা খুব সহজে, এটা সরল বাক্য, মাঝখানে কোনো ওয়ার্ডও নাই। এতদিন পরে এলে কবর কবিতায় এ কথা দাদি কিভাবে বলতেন? এটা হচ্ছে নথ নেড়ে নেড়ে। এরপরের প্রশ্ন হচ্ছে 11 নাম্বার, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? এটা কি পেয়েছে? মুক্তিযুদ্ধ। তাহারই পরে মনে কবিতায় প্রকৃতিতে কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? বসন্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 12 নাম্বার, এটা হবে বসন্ত। তো এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, 13 নাম্বার প্রশ্ন, রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কি? এটা হচ্ছে নুরুল হুদা। সন্ধির কাজ কি? শব্দে শব্দে সংযোগ ঘটানো। তো এইটা অনেক ইম্পর্টেন্ট, সন্ধির কাজ হচ্ছে শব্দে শব্দে সংযোগ ঘটানো। কাজ যোগ অন কোন প্রত্যয়ের নিদর্শন? এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়ের নিদর্শন। এরপরে ইংলিশ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো অনেকেই এরকম আছে যে বাংলা, সাধারণ জ্ঞান, আদার্স যে সাবজেক্টগুলো, বিষয়গুলো আছে ওগুলাতে অনেক ভালো করে, ইংরেজিতে কিন্তু অনেকে ফেল করে। ঠিক আছে, ইংরেজি কিন্তু পাশই করতে পারে না। তো এই ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞানে কিন্তু আপনাকে অবশ্যই পাশ করতে হবে। তো ইংরেজিটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এইখানে বোঝানো যায়। দেখেন, দেয়ার আর ড্যাশ টিকিটস লেফট ফর দ্য কনসার্ট। দেয়ার আর, এটার অ্যান্সার হবে এ ফিউ। তার মানে এই কনসার্টের জন্য সামান্য কিছু বোঝাতে এখানে এ ফিউ মানে কিছু, এ ফিউ সামান্য কিছু টিকিট আর বাকি রয়েছে এই কনসার্টের জন্য। এরপরে 17 নাম্বার, উই উইল হ্যাভ টু অ্যাডাপ্ট ড্যাশ এনি সিচুয়েশন দ্যাট মে অ্যারাইজ। তার মানে
যে সিচুয়েশনই আমাদের জীবনে আসুক না কেন আমাদের ওইটার সাথে মানিয়ে নেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। তো অ্যাডাপ্টের সাথে এই নিচে যেগুলো আছে সবগুলাই কিন্তু প্রিপোজিশন। ফর মানে জন্য, উইথ মানে সাথে, ফ্রম মানে থেকে এবং টু। তো অ্যাডাপ্টের সাথে আমরা টু ব্যবহার করব। অ্যাডাপ্টের সাথে মোস্ট অফ দ্য টাইম টুই হয়। তার মানে উই উইল হ্যাভ টু অ্যাডাপ্ট টু any situation that may arise. The opposite of deep water is, deep মানে কি? ডিপ মানে গভীর, গভীর পানি এইটার অপোজিট মানে বিপরীত শব্দ কোনটা এখানে? ক্লিন পরিষ্কার, ডার্ক ওয়াটার, ডার্ক মানে কালো, রেইন মানে বৃষ্টির পানি। দেখেন এই তিনটা কি হয় কোনোভাবে? আপনি জাস্ট নর্মালি একটু চিন্তা করেন, এই তিনটার কোনোটা কি হইতে পারে এইখানে? জেনারেল সেন্সের কথা একদম হবে না। হবে আমার এই বি নাম্বারটা, শ্যালো ওয়াটার। শ্যালো মানে যেখানে পানি কম, ডিপ ওয়াটার মানে গভীর পানি, শ্যালো মানে সামান্য পানি। তো এই হচ্ছে এটার ব্যাখ্যা। তো অনেক জিনিস যে আমাকে পারতে হবে, হুবহু কমন পড়তে হবে এমন কোনো কথা নেই। কমন সেন্স দিয়ে অনেক কিছু অ্যান্সার করা যাইতে পারে। সিবলিং এই কথাটার সাথে আপনারা অনেক পরিচিত। সিবলিং মিন্স এটার মানে হচ্ছে ভাই বোন বোঝায়। তো এটা হবে ব্রাদার অর সিস্টার, ভাই অথবা বোন। 20 নাম্বার প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। এখানে বুঝার কিছু নাই, আমাকে বলছে যে নিচের কোন ওয়ার্ডের বানানটা সঠিক, স্পেলিংটা সঠিক। তো অ্যাকোমোডেশনের ওয়ার্ডটা এটা সঠিক, বানানটা একটু খেয়াল করেন, ACCOMMODATION, অ্যাকোমোডেশন। তো অ্যান্সার হবে অ্যাকোমোডেশন, বাকি সবগুলা কিন্তু ভুল। এরপরে 21 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনোসাইড। জেনোসাইডের মানে কি? জেনোসাইডের অর্থ কী? জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা, অনেক মানুষ একসাথে মেরে ফেলা, যেমন 1971 সালে যে গণহত্যা হয়েছিল সেটা আপনারা কল্পনা করতে পারেন। তো এইখানে 1 নাম্বারটা হবে অ্যান্সার। এটা কি বলছে? ডেলিবারেট কিলিং অফ এ হোল গ্রুপ অর রেস অফ পিপল। তার মানে পুরো একটা যে গোষ্ঠী বা একটা যে গ্রুপ, পুরো একটা গ্রুপকে মেরে ফেললে এই জিনিসটাকে বোঝায় জেনোসাইড, গণহত্যা। হু সেইড হাউ টাইম ডাজ ফ্লাই। সময় কতই না দ্রুত যায়, সময় কিভাবে অতিবাহিত হয়। হু সেইড, কে বলেছে এই কথাটা? দ্য লেডি গেস্ট বলেছিল এই কথাটা, দ্য লেডি গেস্ট। অ্যান্সার হবে দ্য লেডি গেস্ট। এরপরের প্রশ্নটা আপনারা দেখেন, 23 নাম্বার প্রশ্নটা, হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপড। এটা একটা স্পেসিফিক নিয়ম মেনে চলে। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি যে সেন্টেন্সে আছে ওইখানে আমাকে হোয়েন আনতে হবে। হোয়েন হবে সাবজেক্ট, হবে ভার্বের পাস্ট ফর্ম হবে। তার মানে হোয়েন উই গট ডাউন, বাকি সবগুলা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। তো হার্ডলি থাকলে হোয়েন, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, এরপরে বাকি অংশ হবে। তো এই হচ্ছে আমাদের এইখান থেকে ব্যাখ্যা। এরপরে যদি আমরা দেখি 24 নাম্বার প্রশ্ন, টু গেট অ্যালং উইথ মিন্স। টু গেট অ্যালং মানে হচ্ছে একা থাকা, মানিয়ে নেওয়া, এইরকম বোঝায়। তো এইটার মানে কোনটা বুঝাইতেছে নিচে দেখেন। ইন্টারেস্ট মানে আগ্রহ, ওয়াক মানে হাঁটায়, কোম্পানি মানে কারো সাথ দেওয়া, টু অ্যাডজাস্ট তার মানে অ্যালংয়ের মানে যা, টু গেট অ্যালংয়ের মানে অ্যালং উইথ, এই পুরাটার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। তো টু অ্যাডজাস্ট মানে আমরা কি জানি? অ্যাডজাস্ট মানেও মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, অলমোস্ট একই। তো অ্যান্সার হবে আমার এইটা। ইট ইজ ওয়াইজ ড্যাশ ইউ টু স্টাডি প্রপারলি। ইট ইজ ওয়াইজ অফ ইউ টু স্টাডি প্রপারলি। এটা বুদ্ধিমানের কাজ হবে যে সঠিকভাবে পড়ালেখা করো বা প্রপারলি পড়ালেখা করো। ওয়াইজের সাথে অফ প্রিপোজিশন ব্যবহার করব। তো এগুলা কিন্তু সবগুলাই প্রিপোজিশন। ওয়াইজের সাথে কি হবে? অফ হবে। স্মেল এ র্যাট মিন্স, স্মেল এ র্যাট এটা একটা আইডম বা ফ্রেজ বলতে পারি আমরা। এইটার মানে হচ্ছে সন্দেহ করা। তো ব্যাড স্মেল মানে হচ্ছে কি? খারাপ গন্ধ। মেক ডিফিকাল্ট কঠিন। প্রেজেন্স অফ এ থিফ এটা কি? একজন চোরের উপস্থিতি। সাসপেক্ট সামথিং, সাসপেক্ট মানেও কি? সন্দেহ করা। আপনারা সিআইডি বা পুলিশের যে ইয়াগুলা হয়ে থাকে ওইখানে দেখবেন যে তারা হামেশা বলে থাকে যে সাসপেক্ট পাওয়া গেছে স্যার। সাসপেক্ট মানে কি? সন্দেহভাজন বা সন্দেহ করা, এরকম অর্থ বোঝায়। তাহলে স্মেল এ র্যাট মিন্স হচ্ছে সাসপেক্ট সামথিং, কোনো কিছু সন্দেহ করা।
ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি খুঁজে বের করতে বলছে। অ্যান্সার হবে 40 মাইলস ইজ এ লং ওয়ে, 40 মাইল অনেক দূরের কথা বা অনেক দূরের রাস্তা। এইখানে একটা জিনিস আমরা বুঝবো, 40-র পরে মাইল হয় না, মাইলস। এখন এই 40 মাইলস, 40 মাইলস, এটা পুরোটাই হলো সিঙ্গুলার সাবজেক্ট। তো আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। এইখানে এস বাই এস আছে দেখে এটাকে মনে হইতে পারে যে এটা প্লুরাল, না, অ্যাকচুয়ালি এই দুইটা একসাথে হচ্ছে সিঙ্গুলার। তো ইজ এ লং ওয়ে, পরের সবগুলা কিন্তু গ্রামাটিক্যালি মিস্টেক আছে এইখানে। তো অ্যান্সার হবে আমার বি। 28 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য রাইট ফর্ম অফ দি আন্ডারলাইন ভার্ব ইফ হি ওয়ার্কস হার্ড হি শাইন ইন লাইফ। বলছে যে আন্ডারলাইন করা যে ভার্বটা আছে সেইটার সঠিক ফর্ম, রাইট ফর্ম অফ ভার্বটা, সঠিক রাইট ফর্ম অফ ভার্বটা আমাকে বের করতে বলছে। তো আন্ডারলাইন করা কি, শাইন। এখন ইফ হচ্ছে, এটা হচ্ছে একটা কন্ডিশনালের নিয়ম। ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে ওই পাশে হয় ফিউচার ইনডিফিনিট। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখন ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি আমার, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এইখানে হি এর সাথে আমরা কি আনবো, হি উইল, আর শাইন তো আমার কাছে দেওয়াই আছে, তার মানে অ্যান্সার হবে হি উইল শাইন ইন লাইফ। এই হচ্ছে আমার ব্যাখ্যা। এরপরে 29 নম্বর প্রশ্ন, ইনডিরেক্ট ফর্ম অফ হোয়াট ডু ইউ ওয়ান্ট হি সেইড টু মি। তার মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট এটাকে ইনডিরেক্ট করতে বলছে, মানে এটা হচ্ছে ন্যারেশন আমার। হ্যাঁ, তো আমরা জানি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাকে ন্যারেশন করার নিয়ম হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট ইফ হবে। যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি না হয় তাহলে ইফ হয়, আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে ওইটাই হয়। তো এইখানে আমার ওইটা দেওয়ার দরকার নাই যেহেতু ইনভার্টেড কমা আমার কাছে নাই। তো হি সেইড টু মি, সেইড টুর পরিবর্তে হবে আস্কড, হি আস্কড মি, এরপরে হোয়াটই হবে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট ইউ হয়ে যাবে আই, আমার কথা বলছে, হোয়াট আই প্রেজেন্টে আছে, তাহলে ওয়ান্ট হচ্ছে প্রেজেন্টে, এটা পাস্ট হয়ে গেলে কি হবে, ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড। তাহলে অ্যান্সার হবে হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। এরপরে 30 নম্বর প্রশ্ন, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড, আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এইটা আছে প্যাসিভে, বুঝাই যাচ্ছে এটাকে আমরা করব অ্যাক্টিভে চেঞ্জ করব। তাহলে কারা শেষ করেছে কাজটা, আমরা নিশ্চয়ই। উই হ্যাড, বিনটা উঠে যাবে, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক। এই টাস্কটা কারা শেষ করছে, এই কাজটা কারা শেষ করছে, আমরা শেষ করছি। তাহলে উই, এরপরে ভার্ব হচ্ছে হ্যাড, এরপরে বি ভার্ব আনছি হ্যাড, এরপরে হচ্ছে আমার কমপ্লিটেড, এরপরে আমার বাকি অংশ, তার মানে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক। তো এই ছিল ইংরেজি অংশের ব্যাখ্যা। আমি চেষ্টা করছি যতটুকু সহজভাবে বোঝানোর জন্য। এরপরেও যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের পার্ট। সাধারণ জ্ঞানটা খুবই ভাইটাল, এটা আপনারা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা কমন পাবেন। তো 31 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা একাডেমির মহাপরিচালক, প্রথম মহাপরিচালককে, এটা হচ্ছে ডক্টর মজহারুল ইসলাম। ইউরো মুদ্রার জনককে, এটা হচ্ছে রবার্ট মুন্ডেল। 33 নাম্বার, মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বর্তমান নাম কি, এটা হচ্ছে রূপালী ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 জানুয়ারি 2022 যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মুদ্রায় স্থান পাওয়া নারীর নাম কি, এটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলা। নিচের কোনটি সদ্য গণতান্ত্রিক দেশ, এটা হচ্ছে দক্ষিণ সুদান। মোস্ট ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্ন 36 নাম্বার। 36 নাম্বার প্রশ্ন, ইউরোস্টার কি ইইউ ভুক্ত দেশের ট্রেন সার্ভিস। 37 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের জন্য নির্ধারিত বয়স কত, 6 থেকে 11। মোস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবেন। ইনফ্লুয়েঞ্জার প্রভাবে করোনার নতুন ধরন ফ্লোরোনা প্রথম শনাক্ত হয় কোন দেশে, এটা হচ্ছে ইসরায়েল। কোন দেশের অপর নাম নিপ্পন, জাপান। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, 6টি বিষয়ে।
মোট কয়টি বিষয়ে? 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেহেতু নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো এই রিলেটেড প্রশ্ন হওয়ার কিন্তু পসিবিলিটি অনেক বেশি, এটা আপনারা মাথায় রাখবেন। এরপরে আমরা দেখব মালয়েশিয়ার মুদ্রার নাম কি? এটা হচ্ছে রিঙ্গিট। এরপরে হচ্ছে ব্ল্যাক বক্স কোন যানবাহনে ব্যবহৃত হয়? এটা হচ্ছে বিমান। কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে। এরপরের প্রশ্ন, নিচের কোনটি বিবিসির সার্ভিসের মধ্যে নেই? এটা হচ্ছে সংবাদপত্র। 45 নম্বর প্রশ্ন, 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাগেরহাটে। এইটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এরপরে আমরা দেখব 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন আমাকে বলছে, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 7ই মার্চ 1973 সালে। কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? মোস্ট ইম্পর্টেন্ট, 1974। 71 সালে আমাদের স্বাধীনতা, তারপরে আমাদের 3 বছর পরে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 2রা ডিসেম্বর 1997। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট, সেন্ট মার্টিন। এটা আপনারা বুঝতে পারেন এটা কতটা গুরুত্বপূর্ণ। এরপরে 1905 সালের বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? এটা হচ্ছে লর্ড কার্জন। গ্রিসের জাতীয় নাম কি? এটা হচ্ছে হেলাস। ডেনমার্কের আইনসভার নাম কি? এটার অ্যান্সার হচ্ছে ফোকেটিং। এরপরে থিম্পু কোন দেশের রাজধানী? ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। উল্টা আসতে পারে। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস 5ই জুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 55 নম্বর প্রশ্ন, কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ইরাক। এরপরে 56 নম্বর প্রশ্ন, জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন হয় কত তারিখে? 3রা মার্চ। 57 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে জাতীয় সংসদের জাতীয় সঙ্গীতের কথা বলা হয়েছে? 4 নাম্বার অনুচ্ছেদের 4-এর 1 নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে। দাবা খেলার উৎপত্তি কোথায়? এটা হচ্ছে ভারত। দাবা খেলার উৎপত্তি ভারতে। তো এরপরের প্রশ্ন আমরা দেখব 59 নাম্বার প্রশ্ন, বিশ্বের কতটি দেশ পারমাণবিক শক্তির অধিকারী? 9টি দেশ। 2বার করে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কতজন? 4 জন করে নোবেল পুরস্কার প্রাপ্ত এমন ব্যক্তি রয়েছেন 4 জন। তো খুবই গুরুত্বপূর্ণ, বললাম যে নোবেল রিলেটেড প্রশ্ন হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। তো এই ছিল আপনাদের জন্য পূর্ণাঙ্গ একটি মডেল টেস্ট, মোট 60টা প্রশ্ন। আমি চেষ্টা করছি যেখানে যতটুকু ব্যাখ্যা দরকার দেওয়ার জন্য, এবং আশা করি এইটা আপনাদের জন্য অনেক উপকারী হবে, হেল্পফুল হবে। কারো যদি এরপরেও কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমাকে ইনবক্সে জানাতে পারেন। আমি সবার সাথে রেসপন্স করার চেষ্টা করব। আজকের ভিডিওটা লং করব না। আর একটা কথা আপনাদের বলতে পারি যে এর আগে সাধারণ জ্ঞানের উপরে অলমোস্ট খুব সম্ভবত 60টার মতো প্রশ্ন দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে অথবা কার্টে আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন। ওই সাধারণ জ্ঞানটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। ওইটা সাম্প্রতিক বাংলাদেশ রিলেটেড সব কিছু মিক্স করা আছে, খুবই পারফেক্ট একটা জিনিস। তো ওইটাও আপনারা অবশ্যই দেখতে পারেন, আপনাদের অনেক কাজে দিবে। তো ভিডিওটা লং করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার পরীক্ষা ভালো হোক, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তাদের জন্যও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু একটা নোটিশ কিন্তু দিয়ে দিচ্ছে। আমি সেইটা নিয়েও কিন্তু একটা ভিডিও বানিয়েছি, তো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারলেও আপনি পরীক্ষা দিতে যেতে পারবেন। সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি যে অ্যাপ্লাই যখন করেছিলেন তখন আপনার যে ছবি ছিল এবং আপনার হাজিরা শিটে যে ছবি থাকবে, 2 ছবি কিন্তু এক হইতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এবং অ্যাপ্লাই করার সময় যে ফর্মটা আপনারা পেয়েছেন ওই ফর্মটা নিয়ে আপনাদের পরীক্ষা হলে যেতে হবে, এবং ইন্টারমিডিয়েটের
এইচএসসি পরীক্ষার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড খুব সুন্দরভাবে নোটিস আমি দেখাই দিছি এবং পড়ে শোনাইছি। ওই ভিডিওটা আপনারা দেখে নিলে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা লেন্দি করব না, বিস্তারিত আপনারা আমার চ্যানেলের ভিডিও সেকশন থেকে দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া থাকবে, এই শুভকামনা থাকবে সবার জন্য। আসসালামু আলাইকুম। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম।